ভয়টা হচ্ছে এই, পিয়ার করলে তো কেন্দ্র দখল হওয়ার সম্ভাবনা কম, মাস্তানির সম্ভাবনা কম। তো যাদের নিয়তে ওইরকম কিছু আছে তারা তো এটাকে গ্রহণ করতে চাইবেন না। যারা বলে হাত ভাঙিয়ে দিবে, জিব্বা কেটে দিবে, তাদের জন্য পিয়ারটা তো সুবিধার না। যাই হোক, এ বিষয়ে কথা আমার এতটুকুই যে পিয়ার পদ্ধতির মাধ্যমেই জন আকাঙ্ক্ষা পূরণের একটি সঠিক সুস্থ নির্বাচন হওয়ার গ্যারান্টি পাওয়া যাবে এই বাংলাদেশে। 2 নম্বর হচ্ছে এই সরকারের কতগুলো কমিটমেন্ট ছিল, এই জাতিরও সে আকাঙ্ক্ষা ছিল যে আমরা জুলাই যে পরিবর্তন এনেছি তার রেজাল্টটা কি? তার রেজাল্ট হচ্ছে আমরা পিছনকে আর রিপিট করব না। আমরা আওয়ামী লীগের সময়কার নির্বাচনের দিকে যাব না, আমরা ফ্যাসিবাদকে আর সহ্য করব না, তৈরি হইতে দেব না। সেই জন্যই সংস্কারের প্রয়োজন। সংস্কার যদি না হয় তাহলে তো যেই লাউ সেই কদু। একটি দল বলছেন যে তারা নির্বাচনের পরে সংস্কার চান। তো নির্বাচনের পরে যদি সংস্কার চান তাহলে নির্বাচনটা কিসের ভিত্তিতে হবে? আমরা পরিষ্কার বলতে চাই, সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে সেই হাসিনা আওয়ামী জাহিলিয়াতের দিকে প্রত্যাবর্তন করাইতে পারে। এদেশের মানুষ সংস্কার নিশ্চিত করবে, আইনগত ভিত্তি দেবে এবং এই সংস্কারের আইনগত ভিত্তির মাধ্যমেই আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমি প্রায় বলি ইমানের 3 অংশ। একটা হচ্ছে মুখে স্বীকৃতি, মনে মনে বিশ্বাস, আর কার্যে পরিণতি। এই হচ্ছে পূর্ণাঙ্গ ইমান। সংস্কারেরও 3 ধাপ। এক হচ্ছে ঐকমত্য পোষণ করা, 2 হচ্ছে এটাকে আইনি ভিত্তি দেওয়া, 3 নম্বর হচ্ছে এটাকে বাস্তবায়ন করা। তো এখন একটা হয়েছে, আমরা ঐকমত্য হয়েছি, আর 2টা হয় নাই, তাহলে সংস্কার হয়েছে? সুতরাং সংস্কার করেই আগামী নির্বাচন। যারা এটা চান না তারা সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। ইনশাল্লাহ এদেশের মানুষ সংস্কার আনতে বাধ্য করা হবে এবং তার ভিত্তিতেই একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, উৎসবমুখর নির্বাচন হবে বাংলাদেশে। সম্মানিত ভাইরা, এখন আবার আপনাদের কথা। সাংবাদিকদের জন্য বলে দিচ্ছি 2 মিনিট, যা মনে করলে লিখবেন এবং এই মেসেজটা আপনারা কাইন্ডলি জাতিকে দেবেন। সেটা হচ্ছে সংস্কার ছাড়া নির্বাচন ফ্যাসিবাদের দিকে আবার দেশকে নিয়ে যাবে। আজকে যে বাংলাদেশ, এটার উত্তরণের জন্য সবচেয়ে মোক্ষম সময় হচ্ছে এটি। জুলাই বিপ্লবের যে চেতনা, আকাঙ্ক্ষা এবং যে সুযোগ, সেটিকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর দায়িত্ব রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক সংগঠনের। জুলাই বিপ্লবের মূল কথা ছিল পরিবর্তন, জুলাই বিপ্লবের মূল কথা ছিল সংস্কার, জুলাই বিপ্লবের মূল কথা ছিল গণতন্ত্র, জুলাই বিপ্লবের মূল কথা ছিল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। বিগত 54 বছরের নির্বাচনের যে ইতিহাস আমাদের, এটাই কথাই প্রমাণিত হয়েছে যে ট্র্যাডিশনাল পদ্ধতির যে নির্বাচন, সেই নির্বাচন কখনো সুষ্ঠু হয়নি বাংলাদেশে। ভোট ডাকাতি, কেন্দ্র দখল, সন্ত্রাস, দিনের ভোট রাতে, অন্য দলকে কেন্দ্রের কাছে আসতে না দেওয়া, ল্যাং মারা, এই সব কিছুর সমষ্টি হচ্ছে ট্র্যাডিশনাল নির্বাচন। সেই প্রেক্ষিতে এখন বাংলাদেশ জামাত ইসলাম এবং আরও অনেকগুলো দল, একটি দল ছাড়া আমরা প্রায় সকলেই একমত যে নতুন পদ্ধতির যে নির্বাচন, সেই নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা এবং ভোটের অধিকার ফেরত দিতে নিশ্চিততা দান করতে পারে। সেটার নাম হচ্ছে পিয়ার,
প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। এর সহজ কথা হচ্ছে সকল মানুষ ভোট দিবে দলের মার্কার এগেনিস্টে। যে দল যে পরিমাণ ভোট পাবে জাতীয়ভাবে সেই হারেই তারা পার্লামেন্টে আসন পাবে। আগে 51 আর 49-এর ভিতরে 51 বিজয়ী, 49 জিরো, কিন্তু এখন প্রত্যেকটা ভোট কাউন্ট হবে এবং এটার মূল্য থাকবে। অনেকে বলছেন এটা বুঝেন না, এটা না বোঝার কোনো কারণ নয়, সাধারণ মানুষরা বুঝে। এখন আমি বলি, দেখেন বুঝেন কিনা। সকল মানুষই একই নিয়মে, ভোট কেন্দ্র এক, প্রিসাইডিং অফিসার এক, পোলিং অফিসার এক, ইলেকশন কমিশন এক। এখন যেভাবে ভোট দেওয়া হচ্ছে ব্যক্তিদের, তার পরিবর্তে ব্যালট হবে মার্কার দলের এবং মানুষ সেখানে ভোট দিবে। এটা কি কঠিন নতুন কিছু? তো এটা না বুঝার কি আছে? তাহলে ওনারা বুঝেন, না বুঝার কথা বলেন। মতলব আছে, থাকতে পারে, এখানেও তো মতলব আছে। এখানে মতলব আছেন না? আছে। 2 নম্বর, আপনারা প্রশ্ন করেন ভোট দেব 14 গ্রাম, এমপি হবে 20 গ্রাম। এইটা না বুঝার কারণে বলে। পিয়ারের 10টা টাইপ আছে সারা দুনিয়ায়। ডিস্ট্রিক্ট ওয়াইজ পিয়ারেরও সিস্টেম আছে। আমি বেশি ব্যাখ্যা তো দিতে পারবো না, বলছি সময় নেই। সুতরাং ওগুলো বুঝলে পিয়ার ইজ দ্য বেস্ট পলিসি, এবং এর মাধ্যমে সন্ত্রাস রোধ হবে, কেন্দ্র দখল রোধ হবে, সহি ইলেকশন হবে, মানুষের প্রত্যেকের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটি ভোটে একটি মূল্য থাকবে। সুতরাং পিয়ার পদ্ধতির ভিত্তিতেই এই নির্বাচন হতে হবে, এটা আমরা পরিষ্কার বলেছি। কোনো দল যদি মনে করেন উনি খুবই জনপ্রিয়, তো পিয়ার এলে বেশি জনপ্রিয় হলে বেশি সিট পাবেন। ভয়টা কোথায়? ইলেকশন, সিলেকশন, নমিনেশন, টেনশন, কালেকশন, exhaustion, combination of all the shan is election. প্রত্যেকটা শব্দেরই অনেক বিস্তৃত ব্যাখ্যা আছে, সেটা আজকে দেওয়ার কোনো সুযোগ নেই। এই সব কিছু মিলে যে নির্বাচন হবে, সেই নির্বাচনটি একটি সঠিক পূর্ণাঙ্গ নির্বাচন হবে এবং আমাদের অংশীদারিত্ব থাকবে। জামাত ইসলামের ইতিহাসে আমি মনে করি এটা একটা উত্তম সময়, যেখানে আমাদের ফসল কাটার জন্য মাঠ তৈরি আছে। মানুষ এই কথা বলে যে আমরা দুটো বড় দলকে দেখেছি যারা শাসন ক্ষমতায় ছিল, আমরা একবার জামাত ইসলামকে দেখব। এটা বলে না? বলে না? বলে। মানুষ এই কথা বলে যে দুটি দলেই এই পিঠ ওই পিঠ। আমি কি কার পিঠ এটা বলছি? কে কোন পিঠ এটাও কি বলছি আমি? সুতরাং মানুষের ভিতরে এক ধরনের ব্যতিক্রম ধর্মী সচেতনতা এবং সেন্টিমেন্ট তৈরি আছে বাংলাদেশে। এদেশের অধিকাংশ মানুষ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চায়, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চায়। এবং মানুষের আরেকটি পরিবর্তন হচ্ছে, একসময় যারা মনে করতে যে জামাত ইসলামী কখনো এই দেশে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না, তাদের মাঝে এক ধরনের পরিবর্তন হয়েছে। তারা এখন বলে যে জামাতও ক্ষমতা আসার সম্ভাবনা আছে। এবং আমাদেরকে গ্রহণ করতে যারা চেতনা উপর লেভেলে, আলহামদুলিল্লাহ তারা এখন সেই রিজার্ভেশন থেকে অনেক দূর উতরে উঠতে সক্ষম হয়েছে। বাংলাদেশের প্রধান দুটি দলের ভিতরে জামাত ইসলাম অন্যতম। কোনটি বড় কোনটি বড় নয় সেটা আমি জানি না,
কিন্তু এই কথা নিশ্চিত, জামাত ইজ ওয়ান অফ দি টু বিগ পলিটিক্যাল পার্টিজ ইন বাংলাদেশ। এই জন্য আজকে সকল প্রোগ্রামে দেশি এবং বিদেশি সব জায়গায় দুটি দলের চেয়ার পাশাপাশি থাকে। আমাদের সাথে মিটিং করলে দেশিরা যেমন বিদেশিরা এসে বিএনপির সাথে মিটিং করে, বিএনপির নেত্রীকে দেখতে গেলে জামাতের নেতাকেও দেখতে যায়। তো জামাত এখন একটি অন্যতম দেশীয় রাষ্ট্রীয় রাজনীতির একটি অন্যতম প্রধান উপাদান। এই স্বীকৃতি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশে আছে। এটা কি আপনারা অনুভব করেন? সুতরাং এই প্রেক্ষিতে জামাতের লোকদের দায়িত্ব অনেক বড়। সেটা যে পরিবর্তনটা, এই যে পজিটিভ ইমেজ, এই ইমেজটাকে পুঁজি করে আমরা প্রত্যেকটি সংসদীয় আসনে এটাকে জমায়েত করে সেখানে মেজরিটি মানুষের হৃদয় জয় করে নির্বাচনে বিজয় অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। এই জন্যে যারা আমরা ঢাকায় থাকি তারা মাঝে মধ্যে খবর নিলেই যথেষ্ট। কি বলেন? মাসে একবার দুবার গেলেই যথেষ্ট। আপনার আমার সাথে একমত হচ্ছেন না? আচ্ছা, এরকম সাহস তো কম কর্মীরাই করে। আলহামদুলিল্লাহ, ইউ হ্যাভ দি কারেজ, আপনাদের সাহস আছে। তো এইটি করার জন্য আমি সংক্ষেপে বক্তব্য রাখবো, এই জন্য আমি আর বেশি বিশ্লেষণে যাচ্ছি না। আপনারা যেটার সাথে বলেছেন জি না, আমি এর সাথে একমত। আমি একটু জানতে চাই, গত সপ্তাহে 2 দিন করে নির্বাচনের জন্য এলাকায় গিয়েছেন, অন্য কাজে না, বাড়িঘর দেখার জন্য নয়, সন্তানদের খোঁজ নেওয়ার জন্য নয়, নির্বাচন কাজকে টার্গেট করে গত সপ্তাহে 2 দিন চাঁদপুরে যার যার এলাকায় ছিলেন এরা কাইন্ডলি একটু হাত তোলেন। আচ্ছা, কজন একটু হাত তোলেন? হাত তোলেন দেখি। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, 10 জন গেছেন, ঠিক আছে। এর আগের সপ্তাহে 1 দিন গেছেন, টার্গেট ইলেকশন, এমন কি আছেন? আচ্ছা, এটা আরো কমছে। আচ্ছা, এখন থেকে প্রতি সপ্তাহে যাচ্ছেন বা যাবেন, এমন কি আছেন? মাশাআল্লাহ। ইলেকশন পর্যন্ত যাবেন না, দোয়া করবেন ঢাকায় বসে, এরকম কে আছেন? এরকমও কিছু আছে দেখা যায়। ঢাকার ভোটার তো বড় কথা নয়, প্রথম কথা হচ্ছে আপনি ঢাকা ভোটার হইয়া কি সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে, এটা পরে আলোচনা হবে। কিন্তু ভোটার না হয়ে তো ইলেকশনে কাজ করা যায়। আমি যতবার ইলেকশন করি আমার চতুর্দিকের ভাইরা দয়া করে আমার এখানে আসেন, সাহায্য করেন, এরকম হয়েছে না? ইলেকশন এখন তো তাইলে বুঝে গেল আপনাদের মাথায় এখন ইলেকশন ঢুকে নাই। আচ্ছা, তো কার কার মাথায় ঢুকছে একটু হাত তোলেন। আচ্ছা, ঠিক আছে, মাথায় ঢুকছে 20%-এর, কিন্তু এটা এখনো মাথার স্কাল ভেদ করে মগজের ভিতরে যায় নাই। যদি মগজে যাইতো তো তাহলে তো আপনার ইতিমধ্যে যাইতেন। চাঁদপুর থেকে ঢাকা কত সময় লাগে? যে 3 ঘন্টা, ঠিক আছে। তো তাহলে আপনি যদি ফজর পড়ে রওনা দেন, এলাকায় 5-6 ঘন্টা কাজ করে সন্ধ্যায় আবার ফিরে আসেন, তো তাহলে তো চলে না? এরকম প্রত্যেক দিন চাঁদপুর যাবেন, ঢাকা ফিরবেন, এরকম কে আছেন দেখি আমি? প্রত্যেক দিন যাবেন উইদাউট এক্সেপশন? আচ্ছা, নাই। সপ্তাহে আগামী এটা হচ্ছে কি আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর
প্রতি সপ্তাহে 2 দিন করে নিজ এলাকায় সময় দেবেন এমন কে কে একটু হাত তোলেন এখন থেকে? সপ্তাহে 2 দিন, সেপ্টেম্বর অক্টোবর। আচ্ছা, নাই। নভেম্বর ডিসেম্বর সপ্তাহে 4 দিন করে সময় দেবেন কে কে? নাই। জানুয়ারি থেকে একেবারেই বাড়িতে চলে যাবেন, আর ঢাকা আসবেন না, এমন কে কে? আপনাদেরকে এই উদ্ভূত চিন্তা করার জন্য উদ্বুদ্ধ করছে কে? ঠিক আছে। চাঁদপুর সমিতির সভাপতি সম্ভবত আমাদের মাননীয় নেতা মোবারক ভাই, নাকি? না, আজকের সভাপতি? আর চাঁদপুর সমিতির সভাপতি কি? এরকম কোনো সমিতি হয় নাই। আচ্ছা, ইটস গুড, দরকার নাই। আমি উপজেলা ভিত্তিক দেখি। উপজেলার নাম বলো। শাহরাস্তির। শাহরাস্তির ঢাকাস্থ কোনো সমিতি আছে কিনা? আছে। সভাপতি কে? সভাপতি আপনি তো। শাহরাস্তির আলাদা কোনো মিটিং হয় নাই? হওয়ার পরে কি আলোচনা হয়েছে? আচ্ছা, মেহরবানি, আপনারা যারা সাংবাদিক এসেছেন, আপনাদের খোরাক দিচ্ছি না, তাই না? পরে 1-2 মিনিট আমি কথা বলবো। এটা আমাদের ইন্টারনাল প্রোগ্রাম। আমি খুশি হই এসব প্রোগ্রামে টিভি না থাকলে, কারণ অনেক কথা হাসি খুশি করেই বলতে চাই না, বলতে পারি না। জি, হ্যাঁ বলেন। ঠিক আছে। আরেকটা উপজেলা, আরেকটা বলেন। কচুয়া সমিতি আছে 14 ঢাকাস্থ? সভাপতিকে আসে নাই? সেক্রেটারি আসছেন? জি, ওনারা আসেন না কেন? ঠিক আছে। আরেকটা বলেন। হাজীগঞ্জ সমিতি আসেনি? আছে। কে সভাপতি? কে? বাচ্চার ভাই। হ্যাঁ, তো কি অবস্থা আপনার হাজীগঞ্জের এখানে? আচ্ছা, যারা হাজীগঞ্জের আসছেন তারা একটু হাত তোলেন। বাসার ভাই তো শক্ত মানুষ, এটা একটু শক্ত করে ধরি। দাঁড়ান, হাতে বুঝে যায় না। এটা হচ্ছে হাজীগঞ্জ। আচ্ছা, ঠিক আছে। সভাপতি বসেন। তা ফরিদগঞ্জে আছে সমিতি? জি। আপনি সভাপতি? আপনার পেশা কি? ব্যবসা। মাশাআল্লাহ। আপনার এখানে ক্যান্ডিডেট কে? জেলা আমিন সাহেব। একটু দাঁড়ান দেখি। ফরিদগঞ্জ তো হাজীগঞ্জের চেয়ে ভালো। তা হাজীগঞ্জে না বেশি থাকার কথা? হাজীগঞ্জে তো আমাদের সংগঠন একটু বেটার না? এটাই তো বিষয়। তো ফরিদগঞ্জ আছে। জি, বসেন। গুড। তারপরে কচুয়া দাঁড়ান। গুড। সভাপতি কে? সহসভাপতি আপনি? সহ সেক্রেটারি? জি, ঠিক আছে, বসেন। তারপরে মতলব উত্তর দক্ষিণ একসাথে দাঁড়ান, অসুবিধা নেই। পাটোয়ারি ভাই, ঠিক আছে। ওইখানকার ক্যান্ডিডেট কি আমাদের? মমিন ভাই। জি, ঠিক আছে। কচুয়া। তারপরে চাঁদপুর সদর, হাইমচর একসাথে দাঁড়ান। হাইমচর সদর। জি, ঠিক আছে। আর আছে? ঠিক আছে। জি, ঠিক আছে, বসেন। আসলে আমাদেরকে সিরিয়াস হইতে হবে আর। আচ্ছা, আমরা চাঁদপুর থেকে
এমপি হই, আমাদের ক্যান্ডিডেটরা এমপি নির্বাচিত হোক, এটা চান না কারা কারা হাত তোলা? আচ্ছা, এটা আপনারা সবাই চান, তাই না? আচ্ছা, কিন্তু আপনারা কাজ করবেন না, এটা নিয়ত করছেন। আচ্ছা, তো বোঝা গেল চাঁদপুরের লোকদের একটা স্পেশাল মেকানিজম আছে ভিতরে ভিতরে, যে তারা যাবে না, কাজ করবে না, এমপি হবে। তো এরকম একটা কৌশল যদি আমাদেরকে শিখে দিতে পারেন, তো তাহলে আমাদের জন্য খুব উপকার হবে ন্যাশনাল। চাঁদপুরবাসীর জন্য শেষ কথা, আপনারা এখন যেভাবে আছেন এই রকম থাকলে চলবে না। এটা খুব বিস্ময়ের ব্যাপার, খুবই বিস্ময়ের, যে নির্বাচন এসে গেছে, আপনারা এখন পর্যন্ত এলাকাভিত্তিক নির্বাচনের জন্যে সেরকম কোনোভাবেই তৎপর হন। চাঁদপুরে জামাত ইসলামী অতীতে কখনো পার্লামেন্ট নির্বাচনে বিজয় হয়নি, আমি যত জানি। এবার জিততে হলে তাহলে অনেক বেশি করে আপনাদের কাজ করতে হবে। যারা 5 বার ইলেকশন করেছে, যারা 3 বার ইলেকশন করেছে, যারা কয়েকবার এমপি ছিল, তারা তো ইতিমধ্যে জনগণের কাছে পরিচিত, ভালো হিসাবে হোক মন্দ হিসাবে। তাদের একটা সাংগঠনিক ইলেকশন নেটওয়ার্ক আছে। তা আপনি এগুলো সবগুলোকে যদি পরাজিত করে, পরাভূত করে, দুর্বল করে, নস্যাৎ করে, অধিকাংশ জনগণের আস্থা অর্জন করে নির্বাচনে জিততে চান, তাহলে যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের চেয়ে আপনার ক্ষিপ্রতা, আপনার ইনভলভমেন্ট, আপনার মানসিক শক্তি, আপনার সময় কত গুণ বেশি দিতে হবে। আমরা হচ্ছে ওই রকম একটা মাছ ধরার মানুষ। বর্ষাকালে যখন মাছ বাড়ি বাড়ি রাস্তায় রাস্তায় উঠে যায় না, সেই সময় যিনি বুদ্ধির যান অতি শীতের রাতে যে গিয়ে মাছ করে তার ডুলাবর্তি করে, এরকম এক শ্রেণীর লোক আছে। আরেক শ্রেণীর লোক আছে অলস, কঠিন শীতে উঠতে চায় না এবং বলে যে সকালবেলা উঠে আমি সব মাছ ধরে নিয়ে আসবো। তার জন্য মাছ থাকবে? থাকবে না। আপনাদের অবস্থা প্রায় এরকম। শীতে রাতে উঠে আপনারা মাছ ধরার গ্রুপে আছেন না রাতে ঘুমাইয়া সকালে মাছ ধরতে যাবেন? কোন গ্রুপের লোক আপনারা? যে রাতের গ্রুপের না। আপনারাই তো হাত তুলে দেখালেন যে আপনাদের এখনো ঘুমের দরকার আছে, এটা দেখেন নাই? রাতে এখনো আরো ঘুম দরকার, কার কার হাত তোলেন? ইলেকশন যদি আপনাদের করতে হয়, পরিষ্কার বলছি, ইলেকশন ইজ নট এ তামাশা। ইলেকশন সম্পর্কে তো কতগুলো শব্দ আমি বলেছি। ইলেকশন সম্পর্কে আমার স্লোগান হচ্ছে মর্নিং টু মর্নিং পরিশ্রম করতে হবে। মর্নিং টু মর্নিং, কয় ঘন্টা? 24 ঘন্টা। মর্নিং টু মর্নিং। আমাকে এক লোক প্রশ্ন করছিল, তো তাহলে ঘুমাবে কখন? আমি এই মর্নিং টু মর্নিংয়ের মাঝখান দিয়ে। আমরা যখন নির্বাচন করি, হয় না টু ইয়াং, আমি সকালে বেরোতাম, পরের দিন সকাল 10টায় আসতাম, 10টা থেকে 3টা রেস্ট স্লিপ, 3টে আবার বেরোতাম, পরের দিন 10টায় আসতাম। তাহলে মর্নিংয়ে কোথায়? আমি বাইরে। তারপরে মর্নিংয়ে কোথায়? বাইরে। যখন মুরুখ ডাকে আমি কোনো না কোনো করে নির্বাচনের প্রচার। যখন আজান হয় মসজিদে ফজরে, তখনও কারো না করে কারো ঘরের ভিতরে নির্বাচনী কাজ করছি। ফজরের নামাজে মসজিদে এসে নির্বাচনের কাজ, মসজিদে গিয়ে কারো বাসায় নাস্তা করে নির্বাচনের কাজ। যখন 11টা বেজে যেত, 10টা বেজে যেত, মানুষ পাওয়া যায় না, then we have to come back.
এটাই হচ্ছে নির্বাচন। নির্বাচন আমার স্লোগান। একটা কি বলছি, মর্নিং টু মর্নিং, আর একটা হচ্ছে নো স্লিপ অ্যাট নাইট, নো রেস্ট অ্যাট ডে, আনটায়ারিং লেবার। রাতে ঘুম যাওয়া যাবে না, দিনে বিশ্রাম নেওয়া যাবে না, কিন্তু ক্লান্ত হওয়া যাবে না। উদ্ভট কথা না? রাতে ঘুম নাই, দিনে বিশ্রাম নাই, ক্লান্তিও নাই। দিস ইজ ইলেকশন। ওজন কমতে থাকবে, ন্যূনতম বাঁচার জন্য যা দরকার তা খাবেন। নির্বাচনের দিন রাত্রে ভালো করে ঘুমাবেন। নির্বাচন হয়ে গেছে, কিন্তু 5 মাস আর ঘুমানো যাবে। কে কে পারবেন হাত তোলেন? 5 মাস নো স্লিপ, নো স্লিপ। চিন্তায় পড়ে গেছেন? ঠিক আছে, সলিউশন দিচ্ছি, বসেন। আর যাদের ঘুম বকে আছে, ভোটের পরের দিন এমন একটা ওষুধ দেব যে আপনারা 13 মাস ঘুম থেকে জাগবেন না। পোষাইব না? পোষাইতো না। 5 মাস ঘুমাবেন না, 13 মাস ঘুম থেকে জাগবেন না।